গুড ইভিনিং ক্লাস, আমি সন্তু। তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে যে ফুড এসআই এবং ক্লার্কশিপের এক্সাম আসতে চলেছে, তার জন্য জিকেজিএস এর ওপর থেকে আজ 15 নম্বর ক্লাস নিয়ে আসা হয়েছে। তো এর আগে অলরেডি আমরা জিকেজিএস এর ওপর থেকে 14টা ক্লাস কমপ্লিট করে নিয়েছি। যদি আগের ক্লাসগুলো না দেখে থাকো, ওপরে আই বাটনে লিঙ্ক শো হচ্ছে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে তোমাদের প্রিভিয়াস ক্লাসের প্লে লিস্টের লিঙ্ক প্রোভাইড করা আছে। সেটার উপর ক্লিক করলে যে ক্লাসগুলো অলরেডি হয়ে গেছে, সেই ক্লাসগুলো যদি তোমরা না দেখে থাকো, তো সেই ক্লাসগুলো সেখান থেকে পরপর দেখে নিতে পারবে। তো শুরু করছি আজকে 15 নম্বর ক্লাস, এবং প্রতিটা ক্লাসের আগে আজকেই আবার বলছি, ক্লাস একদম স্কিপ করে দেখবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে কিন্তু তোমাদের এক্সামের জন্য বেনিফিট হবে। আর ক্লাস ভালো লাগলে অবশ্যই অবশ্যই কিন্তু ক্লাসটাকে লাইক করবে। তো আজকে তোমাদের জিকেজিএস এর উপরে 15 নম্বর ক্লাসের উপর ফার্স্ট কোশ্চেন দেখো, অ্যাজ ইউ লাইক ইট, এইটা কার লেখা? অ্যাজ ইউ লাইক ইট, তো এই বইটা কে লিখেছে? এই বইটা লিখেছে উইলিয়াম শেক্সপিয়ার। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। উইলিয়াম শেক্সপিয়ার লিখেছে কি বই? অ্যাজ ইউ লাইক ইট, এই বইটা। তো উইলিয়াম শেক্সপিয়ারের লেখা আরও কিন্তু ইম্পর্টেন্ট বই আছে, যেগুলো অনেক এক্সামে তোমাদের দিয়েছে। তো তার আগে জেনে নিই যে উইলিয়াম শেক্সপিয়ার কোন দেশের কবি। তো উইলিয়াম শেক্সপিয়ার হলেন, ইনি ব্রিটেনের একজন কবি, অর্থাৎ ইংল্যান্ডের একজন কবি হলেন এই উইলিয়াম শেক্সপিয়ার। এবং ইনি বার্ড অফ অ্যাভন নামেও পরিচিত। তোমাদের একটা এক্সামে দিয়েছিল যে বার্ড অফ অ্যাভন নামে পরিচিত কে? তো অ্যান্সার হবে কি? উইলিয়াম শেক্সপিয়ার। এবং উইলিয়াম শেক্সপিয়ারের লেখা ফেমাস কিছু বই, যেগুলো বহুবার এক্সামে দিয়েছে, সেইগুলোই আমি এখানে তোমাদের নোট ডাউন করাবো। সেই বইগুলো কি? তার মধ্যে একটা হলো হ্যামলেট, একটা হলো রোমিও জুলিয়েট, রোমিও অ্যান্ড জুলিয়েট, অথেলো, ম্যাকবেথ, আর একটা মাথায় রাখবে দ্য টেম্পেস্ট। তাহলে 5টা বই হয়ে গেল। কি কি? 5টা নয়, 6টা বই। একটা কোশ্চেনে আছে অ্যাজ ইউ লাইক ইট, আর একটা হলো হ্যামলেট, রোমিও জুলিয়েট, অথেলো, ম্যাকবেথ অ্যান্ড দ্য টেম্পেস্ট। এই বইগুলো কে লিখেছেন? লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার। চলে আসো পরের কোশ্চেন, কোন প্রাণী পশ্চিমবঙ্গের রাজ্যের প্রতীক? ইম্পর্টেন্ট কোশ্চেন এবং পিএসসির ফেভারিট কোশ্চেন বলতে পারো। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ঘেটে দেখলে দেখবে বহুবার এক্সামে দিয়েছে। তো পশ্চিমবঙ্গের রাজ্যের প্রতীক কোন প্রাণী? সেটা হয়ে যাবে মেছো বিড়াল, ফিশিং ক্যাট। তো এখান থেকে তোমাদের আরো 3টি ইনফরমেশন জানতে হবে। যদি কোশ্চেন দেয় যে পশ্চিমবঙ্গের রাজ্য ফুল, রাজ্য বৃক্ষ, রাজ্য পাখি কোনটা? তো পশ্চিমবঙ্গের ওয়েস্ট বেঙ্গলের রাজ্য ফুল, যদি কোশ্চেন দেয় রাজ্য ফুল কোনটা? পশ্চিমবঙ্গের রাজ্য ফুল হলো শিউলি। শিউলি ফুল হলো পশ্চিমবঙ্গের রাজ্য ফুল। যদি কোশ্চেন দেয় পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কোনটা? রাজ্য পাখি হলো সাদা হোয়াইট নেক মাছরাঙা, সাদা গলার মাছরাঙা, সাদা গলার মাছরাঙা হলো পশ্চিমবঙ্গের জাতীয় রাজকীয় পাখি। আর যদি কোশ্চেন দেয় পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ কোনটা? তো পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ হলো ছাতিম গাছ। ছাতিম হলো পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ। আর পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী হলো কি? মেছো বিড়াল। চলে আসো পরের কোশ্চেনে, পল্লী সমাজের রচয়িতা কে? তো তোমরা যদি পিএসসির এক্সামের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ঘেটে দেখো, দেখবে বিশেষ করে পিএসসি ক্লার্কশিপ, তারপর পিএসসি মিসলেনিয়াস, এই এক্সামগুলোতে এরকম ইম্পর্টেন্ট বই বা পুরানো লেখকের লেখা বই, এগুলো কিন্তু তোমাদের এক্সামে দেয়। বা পুরানো কোনো মুভির ডিরেক্টর, পুরানো কোনো মুভির কবে রিলিজ হয়েছিল, বা সেই মুভিতে কে অভিনয় করেছে, তো এই রকম কোশ্চেন কিন্তু তোমাদের এক্সামে দেয়। তাই আমি প্রত্যেকটা ক্লাসে একটা কিংবা দুটো করে কোশ্চেন এরকম টাইপের রেখেছি। যেমন তার মধ্যে পল্লী সমাজের রচয়িতাকে, এটা একটা ফেমাস বুক। এটা বলতে পারো যে পিএসসি এক্সামের পাশাপাশি এসএসসির এক্সামেও কিন্তু এই বইটা দেখতে পাওয়া গিয়েছে, এই কোশ্চেনটা দেখতে পাওয়া গিয়েছে। তো পল্লী সমাজ, এই বইটা কে লিখেছেন? লিখেছেন শরৎচন্দ্র
চট্টোপাধ্যায়, অপশন ডি এর সঠিক অ্যান্সার। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই পল্লী সমাজের পাশাপাশি আরো দুটো বইয়ের নাম মাথায় রাখবে। এনার লেখা ফেমাস বই হলো পথের দাবি। পথের দাবি কার লেখা? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। দেবদাস, এই বইটাও কিন্তু অনেকবার এক্সামে দিয়েছে, দেবদাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। আরেকটা বইয়ের নাম তোমরা মাথায় রাখবে, সেটা হলো কি? সেটা হলো শ্রীকান্ত। শ্রীকান্ত বইটাও লেখাকার? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। রবীন্দ্রনাথ ঠাকুরের ফেমাস কাব্যগ্রন্থ সেটা কি? সেটা হলো গীতাঞ্জলি। এই গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম ভারতীয় হিসাবে কিন্তু তিনি নোবেল পুরস্কার পান। কবে? 1913 সালে তিনি নোবেল পুরস্কার পান। কিসে পেয়েছেন? সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের আরেকটা বই মাথায় রাখবে, সেটা হলো কি? কাবুলিওয়ালা। কোশ্চেন দিয়েছিল যে কাবুলিওয়ালা গ্রন্থটা বা বইটা কার লেখা? তো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কাবুলিওয়ালা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ফেমাস বই হলো পথের পাঁচালী। বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে, পিএসসির এক্সামের কথাই বলছি, যে পথের পাঁচালী কার লেখা? পথের পাঁচালী লেখা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি আরো যেই বইগুলো মাথায় রাখবে তার মধ্যে একটা হলো চাঁদের পাহাড়। এটাও কিন্তু এক্সামে কোশ্চেন দিয়েছিল। চাঁদের পাহাড় কার লেখা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এছাড়া আরণ্যক লেখা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আরেকটা বই বলে দিচ্ছি, ইছামতি, এই বইটাও কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সব থেকে ফেমাস বই হলো আনন্দমঠ। বহু এক্সামে কোশ্চেন দিয়েছে এই আনন্দমঠ থেকে। এই আনন্দমঠ একটা উপন্যাস। এই আনন্দমঠ উপন্যাসটা ফেমাস এই কারণে, আনন্দমঠ উপন্যাসে বন্দে মাতারাম গানটা ছিল এবং এখান থেকেই কিন্তু বন্দে মাতারাম গানটা নেওয়া হয়েছিল, যেটা 1896 সালে সর্বপ্রথম কলকাতা অধিবেশনে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে কলকাতা অধিবেশন বসেছিল সেই কলকাতা অধিবেশনে গাওয়া হয়েছিল, যার প্রেসিডেন্ট ছিল রহিমতুল্লাহ সায়ানি। তো এগুলো কিন্তু অলরেডি পড়ানো হয়ে গেছে, যেটা এক্ষুনি আলোচনা করলাম এই ফ্যাক্টগুলো। এছাড়া বঙ্কিমচন্দ্রের ওপর লেখা আরো বই হলো কপাল কুণ্ডলা, ফেমাস বই কপাল কুণ্ডলা। দেবী চৌধুরানী আর একটা বই রিলেট করো এখান থেকে, দুর্গেশ নন্দিনী। তাহলে বঙ্কিমচন্দ্রের লেখা চারটে বই কি কি বলে দিলাম? আনন্দমঠ, কপালকুণ্ডলা, দেবী চৌধুরানী অ্যান্ড দুর্গেশ নন্দিনী। তো এর মধ্যে দুটো ইম্পর্টেন্ট, সেটা হলো আনন্দমঠ অ্যান্ড কপালকুণ্ডলা। চলে আসো পরের কোশ্চেন। ভারতের সর্বোচ্চ রেল স্টেশন কোথায় অবস্থিত? অর্থাৎ সর্বোচ্চ উঁচুতে অবস্থিত রেল স্টেশন কোথায়? সেটা আমাদের পশ্চিমবঙ্গের কোথায়? দার্জিলিংয়ে অবস্থিত ঘুম রেলওয়ে স্টেশন কোন স্টেটে? আমাদের পশ্চিমবঙ্গ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত। এটা কত উঁচুতে রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে? এটা প্রায় 2,500 বলতে পারো, 2,558 মিটার ওপরে এটা অবস্থিত। অর্থাৎ 2000, তোমরা মাথায় রাখবে 2,250 মিটার ওপরে কিন্তু এই ঘুম রেলওয়ে স্টেশনটা সমুদ্রপৃষ্ঠ থেকে ওপরে অবস্থিত, যেটা ভারতের সব থেকে উচ্চতম স্তরে অবস্থিত রেলওয়ে স্টেশন। এবার এখান থেকে যদি কোশ্চেন দেয় যে ওয়ার্ল্ড হাইয়েস্ট রেলওয়ে স্টেশন, তাহলে বিশ্বের মধ্যে সব থেকে উঁচুয় অবস্থিত রেলওয়ে স্টেশন কোনটা? ওয়ার্ল্ড হাইয়েস্ট রেলওয়ে স্টেশন কোথায় অবস্থিত? তো ওয়ার্ল্ড হাইয়েস্ট রেলওয়ে স্টেশন, তার নাম হলো টাঙ্গুলা স্টেশন। এই টাঙ্গুলা স্টেশনটা কোথায় অবস্থিত? এটা তিব্বত রিজিয়নের মধ্যে অবস্থিত। এই তিব্বত রিজিয়ন এখন চায়না ক্যাপচার করে রেখেছে, অর্থাৎ চায়নার তিব্বত রিজিয়নের মধ্যে এই টাঙ্গুলা রেলওয়ে স্টেশনটা অবস্থিত, যেটা বিশ্বের মধ্যে সব থেকে উঁচুয় অবস্থিত রেলওয়ে স্টেশন। এখানে দেখো অপশন এতে লাদাখ আছে, তো লাদাখ থেকে কিছু ফ্যাক্ট রিলেট করে দেবো যেগুলো অলরেডি আমরা পড়িয়েছি, সেইগুলোই আরো আরেকবার আলোচনা করব, যাতে করে
তোমাদের সেই টপিকগুলো একবার রিভিশন হয়ে যায়। তো লাদাখ থেকে কি বলেছিলাম, লাদাখে তিনটে উচ্চতম জিনিস, মানে তিনটে জিনিস যেটা লাদাখে অবস্থিত এবং বিশ্বের মধ্যে উচ্চতম, কি কি? একটা হলো ওয়ার্ল্ড হাইয়েস্ট ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরেবল রোড, ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরেবল ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরেবল রোড কোথায় অবস্থিত? লাদাখে অবস্থিত। এই রোড তৈরি হতে চলেছে এবং এখন যেটা আছে সেটার নাম কি? উমলিংলা। কিন্তু যখন এই রোডটা তৈরি হয়ে যাবে, যার ঘোষণা অলরেডি হয়ে গেছে, সেই রোডের নাম কি রাখা হয়েছে? নাম রাখা হয়েছে জায়গা কোন কোন প্লেসকে কানেক্ট করছে সেই অনুযায়ী লিকারু মিগলা, লিকারু মিগলা, লিকারু মিগলা ফুকচে, লিকারু মিগলা ফুকচে। এই রোডটা তৈরি হয়ে গেলে এটাই হয়ে যাবে ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরেবল রোড। কিন্তু এখনো পর্যন্ত যেটা তৈরি আছে সেটা কি? সেটা হলো উমলিংলা পাস। এই উমলিংলা পাসে যে রোডটা আছে সেটা কিন্তু এখন বর্তমানে বিশ্বের সব থেকে উচ্চতম মোটরেবল রোড, কিন্তু এটা তৈরি হতে চলেছে লিকারু মিগলা ফুকচে। এবং এটা কত হাইটে তৈরি হবে? 19,000 সমুদ্রপৃষ্ঠ থেকে 19,400 ফিট উঁচুতে এটা তৈরি হবে। আর উমলিংলা পাসটা বর্তমানে অবস্থিত 19,024 ফিট উঁচুতে। এছাড়া লাদাখে আছে ওয়ার্ল্ড হাইয়েস্ট এয়ারফিল্ড, ওয়ার্ল্ড হাইয়েস্ট এয়ারফিল্ড। কোন প্রকার এয়ারফিল্ড? ফাইটার জেট বিমান নামার জন্য। ওয়ার্ল্ড হাইয়েস্ট এয়ারফিল্ড ফর ফাইটার ফাইটার জেট, ফর ফাইটার ফাইটার জেট। তো বিশ্বের সব থেকে উচ্চতম স্থানে অবস্থিত ফাইটার যুদ্ধ বিমান নামার জন্য যে এয়ারফিল্ড, সেটাও কিন্তু অবস্থিত কোথায়? সেটাও অবস্থিত লাদাখে। লাদাখের এটা কোথায় অবস্থিত? লাদাখের এটা নায়োমে অবস্থিত। লাদাখের কোন জায়গা? জায়গার নামটা মাথায় রাখবে, নায়োমাতে অবস্থিত। আর আছে লাদাখে ওয়ার্ল্ড হাইয়েস্ট ওয়ার্ল্ডস হাইয়েস্ট হাইয়েস্ট ব্যাটেলফিল্ড, বিশ্বের সবথেকে উচ্চতম স্থানে অবস্থিত যুদ্ধক্ষেত্র। সেটা কোথায়? সেটা ভারতের লাদাখে অবস্থিত। কোথায়? এক্সাক্ট জায়গাটা সেটা হলো সিয়াচিন গ্লেসিয়ার, সিয়াচিন গ্লেসিয়ারে অবস্থিত। তো এই যে এক্সট্রা ফ্যাক্টগুলো এখানে লেখানো হচ্ছে, এগুলো কিন্তু অবশ্যই তোমরা খাতায় নোট ডাউন করবে নিজের মতো করে, কারণ এইগুলো পিডিএফ আকারে তোমরা না পেতেও পারো। শুধুমাত্র প্রিন্টেড কোশ্চেন অ্যান্সার যেগুলো আছে সেইগুলো তোমরা পিডিএফ আকারে পাবে। এই নিচে যে টেলিগ্রাম লিঙ্ক আছে, টেলিগ্রাম লিঙ্ক থেকেই পেয়ে যাবে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ। টেলিগ্রামের লিঙ্ক দেখো এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে, সেটার উপর ক্লিক করলে তোমরা টেলিগ্রামে জয়েন হতে পারবে এবং সেখান থেকে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা ডাউনলোড করে নিতে পারবে। চলে আসো পরের কোশ্চেন। আচ্ছা, এখানে তোমাদের একটা ছোট ইনফরমেশন দেওয়ার আছে। তো আমাদের প্রতিটা ক্লাসে কিন্তু নতুন স্টুডেন্ট অ্যাড হয়, সেই কারণে কিন্তু প্রত্যেকটা ক্লাসে ইনফরমেশনটা দেওয়া হয়। এখন তোমরা যে ক্লাসটা করছো সেটা হলো ফুড এসআই এবং পিএসসি ক্লার্কশিপের উপরে ক্লাসটা। এছাড়া এখানে অন্যান্য যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু এই চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে লাইভ ক্লাস, প্রত্যেকটা এক্সামের সিলেবাস ওয়াইজ আলাদা আলাদাভাবে লাইভ ক্লাস প্রোভাইড করা হয়। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে ক্লাস থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং তোমরা পরবর্তীতে তোমাদের টাইম মতো ক্লাসগুলো রেকর্ডেড ফরম্যাটেও দেখে নিতে পারবে। তো এই প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের কিন্তু আলাদা আলাদা ব্যাচ, অর্থাৎ আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন করা আছে। এই গ্রুপগুলোর বেনিফিট কি? এই গ্রুপগুলোর বেনিফিট হলো যখন তোমাদের ক্লাস হবে বা কোন দিন কোন ক্লাস হবে, কোন টাইমে ক্লাস হবে, বা এক্সট্রা কোনো ইনফরমেশান, এক্সাম ওরিয়েন্টেড কোনো ইনফরমেশান, এই সমস্ত কিছুই কিন্তু তোমাদের গ্রুপে প্রোভাইড করা হয়। তো এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাইলে তোমরা নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ 9933343420 এই নাম্বারে আমাদেরকে ইনফর্ম করো, তাহলে তোমাদেরকে নির্দিষ্ট গ্রুপ বা নির্দিষ্ট ব্যাচে অ্যাড করে নেওয়া হবে এবং সেখান থেকে তোমাদেরকে গাইড করা হবে। এছাড়া এখানে দেখো আরেকটা ইনফরমেশন দেওয়ার আছে, তোমরা এখন বর্তমানে যে চ্যানেলটাতে ক্লাসটা করছো, চ্যানেলের নাম হলো দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই প্রত্যেকটা এক্সামের জন্য যে জিকেজিএস থাকে সেই জিকেজিএস এর ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস, রিজনিং এর ক্লাস আর ইংলিশের ক্লাস করানো হবে এই চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে।
ম্যাথের ক্লাস করার জন্য আমাদেরই আরেকটা নতুন চ্যানেল ওপেন করা হয়েছে। চ্যানেলের নাম হলো ম্যাথস বাই সন্তু স্যার। এই চ্যানেলে অলরেডি ম্যাথের ফাউন্ডেশন ব্যাচ শুরু হয়ে গেছে। তাই প্রত্যেককে বলবো চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করো, বেল আইকনকে অল নোটিফিকেশন সেট করে রাখো এবং তোমাদের সামনে যে এক্সামের জন্য তোমরা প্রিপারেশন নিতে চাও সেই এক্সামের জন্য এই দুটো চ্যানেল থেকে সম্পূর্ণ ফ্রিতে তোমরা প্রিপারেশন নিতে থাকো। আর তোমরা তোমাদের বন্ধু বান্ধবকেও রিকমেন্ড করবে। যদি ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই ক্লাসটাকে লাইক করবে আর তোমাদের বন্ধু বান্ধবকে রিকমেন্ড করতে পারো যে ক্লাসগুলো দেখার জন্য। চলে আসো পরের কোশ্চেন। উচ্চ জন্মহার কোন বিষয়টির ওপরে নির্ভর করে? মহিলার সাক্ষরতার নিম্ন হার, মহিলা সাক্ষরতার উচ্চ হার, পুরুষের সাক্ষরতার উচ্চ হার, না অপশন বি অপশন সি উভয়ই। তো জন্ম হার কোন বিষয়ের উপর নির্ভর করবে? উচ্চ জন্ম হার, অর্থাৎ অত্যাধিক পরিমাণে জন্ম, যেমন বিশেষ করে গ্রামাঞ্চলে দেখা গিয়েছে যে এক একটা ফ্যামিলিতে এক একটা স্বামী স্ত্রীর কিন্তু 4-5 জন করে ছেলে মেয়ে, 4-5 জন, 7-8 জন, 8-9 জন, বা তোমাদের দাদু ঠাকুমার কাছে শুনে দেখবে যে তারা কত ভাই ছিল, বলবে 7 ভাই চম্পা, বা কেউ 8 ভাই 2 বোন। এইরকম কিন্তু আগেকার দিনে ছিল বা এখনকার দিনেও যেখানে এখনো শিক্ষার হার কম সেখানে কিন্তু এই সমস্ত জিনিসগুলো লক্ষ্য করা যায়। তাহলে উচ্চ জন্মহার কোন জায়গাটা থেকে বেশি লক্ষ্য হবে? যেখানে সাক্ষরতার হার কম, যেখানে মহিলারা সাক্ষরিত কম। কারণ মহিলারা যদি শিক্ষা প্রাপ্ত করে তাহলে কিন্তু তারা জেনে যাবে যে একটা বাচ্চা যথেষ্ট, খুব বেশি হলে 2টো বাচ্চা। তারপর যদি হয় নেক্সট প্রসেস কিন্তু লাইগেশন প্রসেস আছে, সেই লাইগেশন প্রসেস যদি করে নেয় তারপর থেকে কিন্তু আর বাচ্চা হয় না। তো তাহলে কি মহিলারা যদি সাক্ষরতা হয়, মানে মহিলাদের যদি শিক্ষা থাকে তাহলেই কিন্তু এটা করতে পারবে, না হলে সম্ভব নয়। তো এখানে দেখো অপশন এ তে আছে মহিলা সাক্ষরতার নিম্ন হার, অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার। বাকি যে অপশনগুলো আছে, যদি এখানে পুরুষের সাক্ষরতার নিম্ন হার থাকতো তো সেটাও কিন্তু অ্যান্সার হতো, কিন্তু এখানে যেহেতু বাকি অপশনগুলো আছে শিক্ষার উচ্চ হার অর্থাৎ সাক্ষরতার উচ্চ হার, তো এই অপশনগুলো কিন্তু অ্যান্সার হবে না। অ্যান্সার হয়ে যাবে মহিলার সাক্ষরতার নিম্ন হার। এবং এখন গভর্নমেন্টের তরফ থেকে দেখবে যদি ফ্যামিলির কেউ তোমাদের প্রেগনেন্ট হয় বা শিশু বাচ্চা হয়, দেখবে গভর্নমেন্টের তরফ থেকেই বলা হয় যে একটা বাচ্চা হলে কপারটির জন্য তারা সাজেস্ট করে, এবং 2টো বাচ্চা হলে লাইগেশন করিয়ে দেবে বাধ্যতামূলক। যদি লাইগেশন না করাতে চায় সেই পেশেন্ট পার্টি, তাহলে তাদেরকে বলা হয় যে সরকারি হসপিটালে তাদের ভর্তি নেওয়া হবে না, তোমরা বাইরে থেকে যেখান থেকে পারো করে নাও। তো যাই হোক, লাইগেশন প্রসেস এখন কিন্তু ভারত বিশ্বের মধ্যে তোমরা জানো রিসেন্টলি বিশ্বের মধ্যে সব থেকে জনবহুল দেশ হয়ে উঠেছে। তো এই জনসংখ্যাকে যাতে নিয়ন্ত্রণ করা যায় সেই কারণে কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে এই সমস্ত যে পরিবেশ সচেতনমূলক যে কর্মসূচি, এই কর্মসূচিগুলোকে নেওয়া হচ্ছে। তো যাই হোক, এখান থেকে শিক্ষরতার হারের প্রসঙ্গ যেহেতু এসছে, এখান থেকে কিছু ফ্যাক্ট রিলেট করাবো। এখান থেকে কোশ্চেন দেয়, বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে, ভারতের লিটারেসি রেট কত? ভারতের শিক্ষাগতার হার কত? ভারতের শিক্ষাগতার হার কত? লিটারেসি রেট কত? তো ভারতের ওভারঅল লিটারেসি রেট হলো 74.04%। এখান থেকে কোশ্চেন দেবে, তাহলে পুরুষদের শিক্ষার হার কত কত পার্সেন্ট, আর মহিলাদের শিক্ষার হার কত পার্সেন্ট? এই যে পার্সেন্টেজগুলো আমি বলছি এগুলো কিন্তু প্রত্যেকটাই 2011-র আদমশুমারি অনুসারে, 2011 সেন্সাস অনুসারে। তো পুরুষদের শিক্ষকতার হার কত? কারণ এর পরবর্তী যে সেন্সাস 2021-এ হওয়ার কথা ছিল সেই সেন্সাস গুলো কিন্তু এখনো হয়নি। তো যাই হোক, এই লোকসভা ভোটের পরে সেন্সাস হবে, জনগণনা হবে বলে শোনা আছে। তো যখন হবে সেটা কিন্তু তোমাদের নিউ আপডেট অনুযায়ী কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে সেটাগুলোকে আপডেট করে দেওয়া হবে। তো যাই হোক, পুরুষের শিক্ষকতা হার কত? প্রায় 82%, 82.14%। এক্সাক্ট ভ্যালু মাথায় রাখবে, কারণ এক্সাক্ট ভ্যালু কিন্তু এক্সামে কোশ্চেন দেয় এখান থেকে। আর মহিলাদের শিক্ষাগতার হার কত? 65.46%। সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হলো এই ভারতের ওভারঅল শিক্ষকতার হার কত? 74.04%। এখান থেকে আরেকটা কোশ্চেন যেটা বহুবার এক্সামে দেয়, সব থেকে
আর লিটারেসি রেট বেশি কার? লিটারেসি রেট বেশি কোন রাজ্যের? তো লিটারেসি রেট সব থেকে বেশি কেরালা রাজ্যের। আর লিটারেসি রেট সব থেকে কম 2011 সেন্সাস অনুযায়ী সেটা কোন রাজ্যে? সেটা হলো বিহার রাজ্যের লিটারেসি রেট সব থেকে কম। চলে আসো পরের কোশ্চেন, টিস্কো কত সালে প্রতিষ্ঠিত হয়? তো এর আগের দিনে যে ক্লাসটা পড়িয়েছিলাম সেই ক্লাসেই কিন্তু পড়িয়েছিলাম, যখন বোকারো স্টিল প্ল্যান্ট আর ভিলাই স্টিল প্ল্যান্ট পড়াচ্ছিলাম সেখানে কিন্তু বলেছিলাম যে ভারতের সব থেকে প্রথমে যে স্টিল প্ল্যান্টটা নির্মাণ হয় সেটা কি? সেটা হলো এই টিস্কো স্টিল প্ল্যান্ট। কত সালে নির্মাণ হয়েছিল? 1907 সালে নির্মাণ হয়েছিল। অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার। টিস্কোর ফুল ফর্ম বলেছিলাম, আরো আরেকবার রিভিশন করে দিচ্ছি। টি ফর টাটা, আই ফর আয়রন অ্যান্ড এস ফর স্টিল অ্যান্ড সিও ফর কোম্পানি। তাহলে ফুল ফর্ম কি হয়ে গেল? টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি এস্টাবলিশ হয় 1907 সালে। এটাকে কে এস্টাবলিশ করেন 1907 সালে? তার নাম হলো জামশেদজি টাটা। জামশেদজি টাটা এটাকে এস্টাবলিশ করেন। কোথায় এস্টাবলিশ করেন? জামশেদপুর। জামশেদপুরে এর এস্টাবলিশ করেন। জামশেদপুর কোন রাজ্যে অবস্থিত? তো এটা অবস্থিত ঝাড়খণ্ড রাজ্যে এটা অবস্থিত। তো ঝাড়খণ্ড রাজ্যে জামশেদজি টাটা 1907 সালে ভারতের সর্বপ্রথম স্টিল কোম্পানির এস্টাবলিশ করেন। সেই কারণে জামশেদজি টাটাকে কি বলা হয়? জামশেদজি টাটাকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি। ফাদার অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি বলা হয় কাকে? বলা হয় জামশেদজি টাটাকে। আর এই টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি অর্থাৎ টিস্কো, এটা ভারতের সব থেকে ভারতের সব থেকে বড় স্টিল প্লান্ট। ভারতের সব থেকে বড় স্টিল প্লান্ট। ভারত তথা এশিয়ার সব থেকে বড় স্টিল প্লান্ট কি? এই টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। চলে আসো পরের কোশ্চেন, কার্পাস উৎপাদনে ভারতের স্থান বিশ্বে কোথায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কার্পাস তুলো উৎপাদনে ভারতের র্যাঙ্ক কত নম্বরে? তো কার্পাস তুলো উৎপাদনে ভারতের র্যাঙ্ক হলো দ্বিতীয়তম। অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার। এবার যদি এখান থেকে কোশ্চেন দেয় যে কার্পাস উৎপাদনে ভারতের মধ্যে সব থেকে বেশি, মানে ভারতের মধ্যে সব থেকে টপে আছে কোন রাজ্য, অর্থাৎ সব থেকে বেশি কার্পাস উৎপাদন হয় ভারতের কোন রাজ্যে? তো গুজরাটে ভারতের গুজরাটে সব থেকে বেশি কার্পাস উৎপাদন হয়। এখান থেকে আরো কিছু ফ্যাক্ট তোমাদের রিলেট করাবো, যেমন কোশ্চেন তোমাদের দিয়েছিল সম্ভবত WBCS 2023 প্রিলিমস এক্সামে দিয়েছিল কোশ্চেনটা, যে দুগ্ধ উৎপাদনে ভারতের র্যাঙ্ক কত? অর্থাৎ দুধ উৎপাদনে, মিল্ক উৎপাদনে ভারতের র্যাঙ্ক কত? তো মিল্ক উৎপাদনে বিশ্বের মধ্যে ভারতের র্যাঙ্ক হলো ফার্স্ট। ইন্ডিয়ার র্যাঙ্ক ফার্স্ট পজিশন। কার? ফার্স্ট পজিশন হলো ইন্ডিয়ার, ভারতে, এই পুরো বিশ্বের মধ্যে। তো এই মিল্ক উৎপাদনে, দুধ উৎপাদনে ভারত কিন্তু আগে অনেক ডাউনে ছিল। ভারতে খুব কম পরিমাণে দুধ উৎপাদন হতো। ভার্গিস কুরিয়ন নামক একজন, তিনি কিন্তু একটা অপারেশন চালিয়েছিলেন। অপারেশনের নাম কি? অপারেশন ফ্লাড। অপারেশন ফ্লাড। এই অপারেশন ফ্লাডের দ্বারা ভারতের দুগ্ধ উৎপাদনের মাত্রা বাড়ানো হয় এবং ধীরে ধীরে কয়েক বছরের মধ্যে ভারত কিন্তু এখন বিশ্বের সব থেকে দুধ উৎপাদনে, অর্থাৎ ভারতের সব থেকে বেশি কিন্তু দুধ উৎপাদন হয়। হাইয়েস্ট প্রডিউসার অফ মিল্ক হলো কে? ইন্ডিয়া। তো এর পাশাপাশি, দুধের পাশাপাশি ভারত আর কিসে ফার্স্ট পজিশনে আছে? কোন কোন জিনিস উৎপাদনে? একটা হলো ডাল আর একটা হলো পাট এবং ডাল আর দুধ উৎপাদনে ভারত ফার্স্ট পজিশনে আছে। আরেকটা কোশ্চেন দেয় যে ভারত চাল উৎপাদনে, অর্থাৎ রাইস উৎপাদনে ভারতের পজিশন কত? গম উৎপাদন অর্থাৎ হুইট উৎপাদনে ভারতের পজিশন কত? আর আখ উৎপাদনে অর্থাৎ সুগার কেন
আখ উৎপাদনে ভারতের পজিশন কত? তো এই তিনটের উৎপাদনে ভারতের পজিশন, ইন্ডিয়ার ইন্ডিয়ার পজিশন কত? ইন্ডিয়ার পজিশন সেকেন্ড, দ্বিতীয় পজিশনে আছে ইন্ডিয়া। তাহলে চাল উৎপাদনে টপে কে আছে? চাল উৎপাদনে টপে আছে চায়না। একইভাবে গম উৎপাদনেও টপ র্যাঙ্কে কে আছে? টপ র্যাঙ্কে আছে চায়না। আর সুগার কেন অর্থাৎ আখ উৎপাদনে টপ র্যাঙ্কে আছে কে? দক্ষিণ আমেরিকার ব্রাজিল আছে টপ র্যাঙ্কে। তো এগুলোও কিন্তু মাথায় রাখবে। এর মধ্যে ইম্পর্টেন্ট, চাল উৎপাদনে ভারতের র্যাঙ্ক কত জানতে চায়, আখ উৎপাদনে ভারতের র্যাঙ্ক কত জানতে চায়, এবং দুধ উৎপাদনে ভারতের র্যাঙ্ক কত জানতে চায়। আর একটা হলো কার্পাস উৎপাদনে। এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের এক্সামে দিয়েছে, তাই এখান থেকে প্রত্যেকটা ফ্যাক্ট রিলেট করিয়ে দিলাম। চলে আসো পরের কোশ্চেন। উপরাষ্ট্রপতি বা রাজ্যপাল হওয়ার জন্য ব্যক্তির ন্যূনতম বয়স হতে হবে কত? তো এর আগের দিনের ক্লাসে, জাস্ট এর আগের দিন 14 নম্বর ক্লাসেই কিন্তু পড়িয়েছিলাম যে রাজ্যপাল রাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হতে হবে। তো রাজ্যপাল বা রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম বয়স হতে হবে 35 বছর। আরো একবার ছক এঁকে এখানে দেখিয়ে দিচ্ছি, ভালোভাবে খেয়াল করো। ছকটা যদি মুখস্থ থাকে তাহলে ইজিলি এই সমস্ত কোশ্চেনগুলো তোমরা অ্যান্সার করতে পারবে। এবং তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ঘেটে দেখো যে প্রত্যেকটা এক্সামে এখান থেকে কোশ্চেন দেয়। তো ফার্স্টে এটা যেটা আঁকলাম, এটা ধরো কেন্দ্র সরকার, এটা কেন্দ্র সরকার, আর এটা হলো রাজ্য সরকার। তো কেন্দ্র সরকারের কি আছে? পার্লামেন্ট আছে। পার্লামেন্টে দুটো সদন, তো একটা হলো উচ্চকক্ষ আর একটা হলো নিম্নকক্ষ। একইভাবে রাজ্যের যে আইনসভা আছে তাতেও দুটো কক্ষ থাকে, একটা উচ্চকক্ষ নিম্নকক্ষ। যদিও আমাদের পশ্চিমবঙ্গে এখন বর্তমানে উচ্চকক্ষ নেই, কিন্তু কোনো এক টাইমে বলতে 1969, সরি এখন সালটা মনে আসছে না, যে 1959 কি 69 সালের দিকে বিধান পরিষদ অবলুপ্তি করা হয়েছিল। অর্থাৎ তার আগে পশ্চিমবঙ্গে বিধান পরিষদটা ছিল, কিন্তু বর্তমানে আবার বিধান পরিষদকে ফিরিয়ে নিয়ে আসার জন্য পশ্চিমবঙ্গে একটা দাবি উঠেছে, এবং সেটা কবে লাগু হয় সেটা কিন্তু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে আলোচনা করে দেওয়া হবে। তাহলে এটা হলো কেন্দ্র সরকার। কেন্দ্র সরকারের দুটো কক্ষ, একটা হলো উচ্চকক্ষ, তো উচ্চকক্ষকে ফার্স্টে লিখছি রাজ্যসভা। একইভাবে রাজ্যের যে উচ্চকক্ষ তাকে কি বলা হয়? তাকে বলা হয় বিধান পরিষদ। আর কেন্দ্রের যে নিম্নকক্ষ তাকে বলা হয় কি? লোকসভা। একইভাবে রাজ্যের যে নিম্নকক্ষ তাকে বলা হয় কি? তাকে বলা হয় বিধানসভা। এই লোকসভা থেকে যে হেড হন তিনি হন কে প্রাইম মিনিস্টার। একইভাবে বিধানসভা থেকে যিনি হেড হন তিনি হন কে চিফ মিনিস্টার। যদিও রাজ্যসভার মেম্বারও প্রাইম মিনিস্টার হতে পারে, যেমন ডক্টর মনমোহন সিং। এবার কেন্দ্রের যে সমস্ত কাজকর্ম, সেই কাজকর্মের হেডে কে থাকেন, অর্থাৎ কার সাইন ছাড়া পার্লামেন্টের কোনো বিল পাস হয় না। আমরা প্রত্যেকেই জানি রাষ্ট্রপতির সাহায্য ছাড়া, রাষ্ট্রপতির সাইন ছাড়া কিন্তু পার্লামেন্টে কোনো বিল পাস হয় না। অর্থাৎ কেন্দ্রের একদম হেডে কে বসে আছেন? বসে আছেন প্রেসিডেন্ট। একইভাবে রাজ্যের হেডে কে বসে আছেন? রাজ্যের হেডে বসে আছেন রাজ্যের রাজ্যপাল, অর্থাৎ গভর্নর বসে আছেন রাজ্যের হেডে। তাহলে ছবি আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো এখান থেকে আমি ফার্স্টে উপরে দুটো রিলেট করাই, অর্থাৎ প্রেসিডেন্ট আর গভর্নর। তো প্রেসিডেন্ট আর গভর্নর হতে গেলে ন্যূনতম বয়স সব থেকে বেশি হতে হবে, কারণ এরা কিন্তু একজন রাজ্যের হেড পজিশনে থাকে আর একজন দেশের হেড পজিশনে থাকে। তাই এদের কিন্তু ন্যূনতম বয়সটা, এদের এক্সপিরিয়েন্সটা বেশি দরকার, সেই কারণে ন্যূনতম বয়সও বেশি দরকার। তো ন্যূনতম বয়স কত? 35 বছর ন্যূনতম বয়স দরকার প্রেসিডেন্ট, গভর্নর বা উপরাষ্ট্রপতি হতে গেলে। একইভাবে এবার চলে আসো রাজ্যের বিধান পরিষদ আর কেন্দ্রের রাজ্যসভা, অর্থাৎ উচ্চ কক্ষতে চলে আসো। তো উচ্চ কক্ষতে চলে আসলে রাজ্যসভা থেকে রিলেট করছি বিধান পরিষদ। তো রাজ্যসভা এবং বিধান পরিষদের মেম্বার হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হতে হবে? তো এই 35-এর থেকে 5 বছর কমিয়ে দাও, কমিয়ে দিলে হয়ে যাচ্ছে 30 বছর কিন্তু বয়স হতে হবে। একইভাবে চলে আসো এবার রাজ্যের নিম্নকক্ষ অর্থাৎ বিধানসভা আর কেন্দ্রের নিম্নকক্ষ অর্থাৎ লোকসভা। তাহলে লোকসভা থেকে বিধানসভাতে রিলেট করালাম, 30 বছর থেকে আরো 5 বছর কমিয়ে দাও, হয়ে যাচ্ছে কত? 25 বছর। অর্থাৎ লোকসভা
বা বিধানসভার মেম্বার হতে গেলে ন্যূনতম বয়স কত হতে হবে? হতে হবে 25 বছর। তো এবার যদি তোমাদের এখান থেকে কোশ্চেন দেয়, কারণ দেখো লোকসভার ঘরে আমি লিখেছি প্রাইম মিনিস্টার আর বিধানসভার ঘরে লিখেছি চিফ মিনিস্টার। তো রাজ্যের চিফ মিনিস্টার হতে গেলে ন্যূনতম বয়স কত হতে হবে? অ্যান্সার হবে 25 বছর। দেশের প্রাইম মিনিস্টার হতে গেলে ন্যূনতম বয়স কত হতে হবে? তো অ্যান্সার হয়ে যাবে 25 বছর। তো আশা করি ছকটা বুঝতে পেরেছো। ছকটা আগে নিজেরা বাড়িতে 1-2 বার প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু এই টাইপের কোশ্চেন তোমাদের ইজিলি করতে পারবে এবং এখান থেকে কোশ্চেন দেয়। এছাড়া আরেকটা কোশ্চেন এখান থেকে রিলেট করো যে পঞ্চায়েতের ইলেকশন যেগুলো হয়, পঞ্চায়েত ইলেকশন, আর শহরে গেলে সেটা কি হয়ে যাচ্ছে? মিউনিসিপাল। কি হচ্ছে? মিউনিসিপাল। তো এই পঞ্চায়েত বা মিউনিসিপালের ইলেকশনে দাঁড়ানোর জন্য ন্যূনতম বয়স কত হতে হয়? ন্যূনতম বয়স হতে হয় 21 বছর। আর 18 বছর হলে কি হয়? 18 বছর হলে কোনো একটা সাধারণ ব্যক্তি তার ভোটিং রাইট পায়, অর্থাৎ ভোট দেওয়ার অধিকার পায়, অর্থাৎ তার কিন্তু এপিক কার্ড অর্থাৎ ভোটার কার্ড তার তৈরি হয়, সে ভোট দিতে পারে। চলে আসো পরের কোশ্চেন। কোন সংবিধানের সংশোধনীকে সংবিধানের ক্ষুদ্র সংস্করণ অর্থাৎ মিনি কনস্টিটিউশন বলা হয়? কোন সংশোধনীকে? বহুবার পড়িয়েছি, এর আগে যে 14টা ক্লাস হয়ে গেছে তার মধ্যে ধরো কমপক্ষে 3 বার পড়ানো হয়ে গেছে, আজকে নিয়ে এটা 4র্থ বার রিপিট হচ্ছে। তো অ্যান্সার কি হবে? 42তম সংশোধনী। কবে হয়েছিল? 1976 সালে 42তম সংশোধনী হয়েছিল। এই 42তম সংশোধনীতে কি কি হয়েছিল আরো আরেকবার এখান থেকে তোমাদের রিভাইজ করাবো। তো এই 42তম সংশোধনীতে প্রিয়াম্বেলের বাংলা অর্থ কি? প্রিয়াম্বেলের বাংলা অর্থ হলো প্রস্তাবনা। প্রস্তাবনা। তো এই প্রস্তাবনাতে এখনো পর্যন্ত যে একবার সংশোধন হয়েছে, সেই সংশোধনটা কবে হয়েছিল? এই 42তম সংশোধনীর মাধ্যমে 1976 সালে। এই সংশোধনীতে প্রস্তাবনাতে কি করা হয়? প্রস্তাবনাতে 3টে শব্দ অ্যাড করা হয়। কি কি? একটা হলো সোশ্যালিস্ট অর্থাৎ সমাজতান্ত্রিক, একটা হলো সেকুলার অর্থাৎ ধর্ম নিরপেক্ষ, আর একটা হলো ইন্টিগ্রিটি অর্থাৎ অখণ্ডতা। এই 3টে শব্দ অ্যাড হয় এবং এখনো পর্যন্ত ভারতের প্রস্তাবনাতে কতবার সংশোধন হয়েছে? কোশ্চেন দেবে। শুধুমাত্র একবার সংশোধন হয়েছে, সেটা কততম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে? 42তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। এছাড়া 42তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আমাদের যে ফান্ডামেন্টাল ডিউটিস আছে, আমাদের যে ফান্ডামেন্টাল ডিউটি, তো এই ফান্ডামেন্টাল ডিউটির মধ্যে প্রথম 10টা ফান্ডামেন্টাল ডিউটি এই 42তম সংশোধনীর মাধ্যমে অ্যাড হয়। যদি কোশ্চেন দেয় বর্তমানে ফান্ডামেন্টাল ডিউটির সংখ্যা কটা? 11। তাহলে এই 11তম ফান্ডামেন্টাল যে ডিউটিটা, এটা অ্যাড হয়েছিল কোন সংশোধনীর মাধ্যমে? 86 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, 86তম সংশোধনীর মাধ্যমে। 86তম সংশোধনী কবে হয়? 2002 সালে 86তম সংশোধনী হয় এবং এই 86তম সংশোধনীর মাধ্যমে 11তম যে ফান্ডামেন্টাল ডিউটিস, সেটা কিন্তু আমাদের সংবিধানে অ্যাড হয়। এই ফান্ডামেন্টাল ডিউটিস কততম আর্টিকেলে অ্যাড হয়েছে? আর্টিকেল নাম্বার 51 এর এতে অ্যাড হয়েছে। কততম পার্টে অ্যাড হয়েছে? পার্ট নাম্বার কত? তো পার্ট নাম্বার 4 এর 4 এতে অ্যাড হয়েছে এই ফান্ডামেন্টাল ডিউটি। 42তম সংশোধনী থেকে রিলেট করো। 42তম সংশোধনীতে 7 শিডিউলে কিসের আলোচনা করা আছে? সেখানে কিন্তু তোমাদের স্টেট লিস্ট, ইউনিয়ন লিস্ট অ্যান্ড কনকারেন্ট লিস্টের কথা আলোচনা করা আছে, অর্থাৎ রাজ্য তালিকা, কেন্দ্র তালিকা এবং যুগ্ম তালিকা, আরেকটা আছে অবশিষ্ট তালিকা। এইগুলোর আলোচনা করা আছে কোন শিডিউলে? 7ম শিডিউলে আলোচনা করা আছে। তো এই 7ম শিডিউলে কিছু জিনিস স্টেট লিস্ট থেকে নিয়ে তাকে নিয়ে যাওয়া হয়েছে কোন লিস্টে? যুগ্ম তালিকায়, অর্থাৎ কনকারেন্ট লিস্টে নিয়ে যাওয়া হয়েছে। কি কি টপিক নিয়ে যাওয়া হয়েছে একটুখানি আলোচনা করে দিই। একটা হলো শিক্ষা অর্থাৎ এডুকেশনকে নিয়ে যাওয়া হয়েছে। ফরেস্ট,
নিয়ে যাওয়া হয়েছে অ্যানিমাল অ্যান্ড বার্ডস, অ্যানিমাল অ্যান্ড বার্ডস, এগুলোকে স্টেট লিস্ট থেকে কনকারেন্ট লিস্টে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া এই সংশোধনীতে ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, যেটা আছে আর্টিকেল নাম্বার 36 থেকে আর্টিকেল নাম্বার 51 পর্যন্ত, পার্ট নাম্বার 4 এর মধ্যে আলোচনা আছে ডিপিএসপি। তো এই ডিপিএসপি তে কিছু আর্টিকেলকে সংশোধন, কিছু আর্টিকেলকে অ্যাড করা হয়েছে, যার মধ্যে আর্টিকেল নাম্বার 39 আছে, আর্টিকেল নাম্বার 39 এ আছে, তারপর আছে 43 43 এ আছে, 48 এ। তো এগুলোকে অ্যাড করা হয়েছে এই ডিপিএসপি তে কততম সংশোধনী, 42তম সংশোধনীর মাধ্যমে। এছাড়া কেন্দ্র সরকার রাজ্যের কোনো সমস্যা নিয়ন্ত্রণ করার জন্য যে কেন্দ্র বাহিনী পাঠায়, যেমন কিছুদিন আগে যে মণিপুরে যে ঘটনাটা হলো, সেই মণিপুরের ঘটনাকে নিয়ন্ত্রণ করার জন্য, অর্থাৎ রাজ্যের মধ্যে এরকম কোনো অহিংস ঘটনা হয়ে গেলে সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য কেন্দ্র বাহিনী পাঠিয়ে সেখানকার ল অ্যান্ড অর্ডারকে মেনটেন করা, এটাও কিন্তু বলা হয়েছে এই 42তম সংশোধনীর মাধ্যমে। অর্থাৎ কেন্দ্র সরকার কিন্তু কেন্দ্র বাহিনী পাঠিয়ে সেখানকার ল অ্যান্ড অর্ডারকে মেনটেন করতে পারে। তো এত কিছু জিনিস এই একটা সংশোধনীর মধ্যে হওয়ার জন্য এই সংশোধনীকে, এই অ্যামেন্ডমেন্টকে, 42তম অ্যামেন্ডমেন্টকে মিনি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বলা হয়, বাংলায় বলা হয় সংবিধানের ক্ষুদ্র সংস্করণ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই অবশ্যই মাথায় রাখবে। কি কি জিনিস হয়েছিল সেগুলো মাথায় রাখবে, কারণ এখান থেকে কিন্তু কোশ্চেন অবশ্যই অবশ্যই দেবে। বলছি না যে ফুড এসআই এক্সামে দেবেই, কারণ আমি তো কোশ্চেন করিনি, সেই কারণে বলতে পারবো না যে এখান থেকে কমন আসবে। তবে তোমাদের সামনে যে সমস্ত এক্সামগুলো আছে প্রত্যেকটা এক্সামের জন্য এখান থেকে ইম্পর্টেন্ট, সেটা ফুড এসআই হোক, ক্লার্কশিপ হোক বা এসএসসির এক্সাম হোক, প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট এবং এখান থেকে কোশ্চেন ন্যাচারালি দেয়। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ঘেটে দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। চলে আসো, আচ্ছা এখানে আর একটা সংশোধনী একটুখানি আলোচনা করে দিই। 44তম সংশোধনী, 44তম সংশোধনীর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা হয়েছিল সেটা কি, সেটা হলো রাইট টু প্রপার্টি। রাইট টু প্রপার্টি, আগে এই রাইট টু প্রপার্টি আমাদের কিন্তু মৌলিক অধিকার ছিল, অর্থাৎ ফান্ডামেন্টাল রাইট ছিল। কোন আর্টিকেলের দ্বারা এটা ফান্ডামেন্টাল রাইট ছিল? আর্টিকেল নাম্বার 19 এফ এ দ্বারা কিন্তু এটা আমাদের ফান্ডামেন্টাল রাইট ছিল। কোনো কোনো বইতে আর্টিকেল নাম্বার 19 এফ লেখা থাকে, বা কোনো কোনো বইতে আর্টিকেল নাম্বার 19 6 লেখা থাকে। তো 6 হোক আর এফ হোক একই জিনিস, কারণ তোমরা অ্যালফাবেটিক্যাল সিরিজ যেটা তোমরা রিজনিং এ পড়ো সেখানে দেখবে যে 6 সরি এফ এর প্লেস ভ্যালু কত, এফ এর প্লেস ভ্যালু হলো 6। তো যাই হোক 19 6 বা 19 এফ যাই বলো না কেন একই জিনিস। তো আগে আর্টিকেলের 19 এফ এ ছিল এই রাইট টু প্রপার্টি, এটা আমাদের মৌলিক অধিকারের মধ্যে ছিল, কিন্তু পরবর্তীতে এই 44তম সংশোধনী 1978 সালে এসে এটাকে সংশোধন করে ফান্ডামেন্টাল রাইট থেকে রাইট টু প্রপার্টিকে ছিনিয়ে নেওয়া হয়। ছিনিয়ে নিয়ে এটাকে নিয়ে যাওয়া হয় কোথায়, নিয়ে যাওয়া হয় কানুনি অধিকার অর্থাৎ লিগাল রাইটস এর মধ্যে। লিগাল রাইটস এর মধ্যে কততম আর্টিকেলে নিয়ে যাওয়া হয়? আর্টিকেল নাম্বারটা অবশ্যই মাথায় রাখবে, আর্টিকেল নাম্বার 300 এর ধারাতে নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ এখন রাইট টু প্রপার্টি অর্থাৎ সম্পত্তির অধিকার কিন্তু আমাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে না, এটা কানুনি অধিকারের মধ্যে পড়ে, যেটা আছে আর্টিকেল নাম্বার 300 এ তে, যেটা সংশোধনী হয়েছিল 1978 সালে 44তম সংশোধনীর মাধ্যমে। চলে আসো পরের কোশ্চেন, সংবিধানের কত নম্বর ধারাতে অর্থ বিলের সংজ্ঞা প্রদান করা আছে? তো অর্থ বিল ইংলিশে বলা হবে কি মানি বিল, মানি বিল। এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন দেয়, বা তোমাদের ডাব্লিউবিসিএস এর এক্সামে কিংবা কেপিএসআই এর যে প্রিলিমস এক্সামে কোনো একটা এক্সামে কোশ্চেন দিয়েছিল, রিসেন্টলি এক্সাম হয়েছে, আমার এক্সামের নামটা মাথায় আসছে না। কোশ্চেন দিয়েছিল মানি বিল কোথায়, শুধুমাত্র কোথায় পেশ করা হয়, কোথায় উত্থাপন করা হয়? তো মাথায় রাখবে সবসময় মানি বিল শুধুমাত্র লোকসভাতে উত্থাপন করা হয়, লোকসভাতে উত্থাপন, লোকসভাতে উত্থাপন করা হয়। এটা কিন্তু রাজ্যসভাতে উত্থাপন করা হয় না। মানি বিল শুধুমাত্র, সেখানে অপশন ছিল লোকসভা, অপশন বি তে ছিল রাজ্যসভা, অপশন সি তে ছিল লোকসভা এন্ড রাজ্যসভা, অপশন নাম্বার ডি তে ছিল এদের মধ্যে কোনোটা নয়। তো অ্যান্সার কি হবে? শুধুমাত্র মানি বিল কিন্তু লোকসভাতে উত্থাপন করা হয়। কে উত্থাপন করে অর্থ বিল? উত্থাপন করে ফাইন্যান্স মিনিস্টার যিনি থাকেন, প্রেসিডেন্টের অনুমতিতে ফাইন্যান্স মিনিস্টার এই অর্থ বিলটাকে
পেশ করেন, কোথায়? লোকসভাতে পেশ করেন। তো সংবিধানের কত নম্বর ধারাতে অর্থ বিলের সংজ্ঞা প্রদান করা আছে? প্রদান করা আছে 110 নম্বর আর্টিকেলে, অপশন বি এর অ্যান্সার হবে। 108 নম্বর ধারাতে কি বলা আছে? তাহলে 108 নম্বর ধারাতে বলা আছে, এখানে নিচে লিখছি, বলা আছে জয়েন্ট সেশন অর্থাৎ যুগ্ম অধিবেশন। জয়েন্ট সেশনটাও এর আগের দিনের ক্লাসে সম্ভবত বুঝিয়ে দিয়েছিলাম। এখান থেকে দুটো কোশ্চেন দেয় যে জয়েন্ট সেশন কে ডাকেন, কে আহ্বান করেন, জয়েন্ট সেশন কে আহ্বান করেন? তো জয়েন্ট সেশনের আহ্বান করেন দেশের রাষ্ট্রপতি, অর্থাৎ প্রেসিডেন্ট জয়েন্ট সেশনকে ডাকবে, জয়েন্ট সেশনকে আহ্বান জানাবে। কিন্তু এই জয়েন্ট সেশনটা চালাবে কে, সভাপতিত্ব করবে কে? এই জয়েন্ট সেশনের সভাপতি হবে লোকসভার লোকসভার স্পিকার। লোকসভার স্পিকার এই জয়েন্ট সেশন যুগ্ম অধিবেশনের কিন্তু সভাপতিত্ব করবেন। 112 নম্বর ধারাতে কি বলা আছে? 112 নম্বর ধারাতে বলা আছে অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এটা বলা আছে কোথায়? 112 নম্বর ধারাতে, যেটাকে আমরা সহজ বাংলায় জানি বাজেট। তো বাজেটের কথা বলা আছে কোথায়? বাজেটের কথা বলা আছে 112 নম্বর ধারায়। মাথায় রাখবে আমাদের যে সংবিধান, সেই সংবিধানে এই যে বাজেট যে শব্দটা, বাজেট শব্দের উল্লেখ নেই, তাতে বলা আছে অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। তো কোশ্চেন দিয়েছিল একটা এক্সামে যে আমাদের সংবিধানে বাজেট শব্দের উল্লেখ আছে কি নেই। তো বাজেট শব্দের উল্লেখ কিন্তু আমাদের সংবিধানে কোথাও করা হয়নি, সেখানে বলা হয়েছে অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। পরের কোশ্চেন, ইন্দিরা গান্ধী ন্যাশনাল এয়ারপোর্ট কোথায় অবস্থিত? তো ইন্দিরা গান্ধী ন্যাশনাল এয়ারপোর্ট এটা অবস্থিত দিল্লিতে, অপশন বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এখানে মুম্বাই আর নাগপুর থেকে মুম্বাই থেকে রিলেট করাচ্ছি। মুম্বাইতে যে এয়ারপোর্টটা আছে সেটা হলো ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক এয়ারপোর্ট। আর এখান থেকে আরেকটা কোশ্চেন যেটা কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে ইম্পর্টেন্ট, যে ভারতের সব থেকে বেশি আন্তর্জাতিক অর্থাৎ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোন রাজ্যে অবস্থিত? সব থেকে বেশি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট 5টা এয়ারপোর্ট অবস্থিত। কোথায় অবস্থিত? ইউপিতে, উত্তরপ্রদেশে ভারতের সব থেকে বেশি আন্তর্জাতিক অর্থাৎ বাইরের দেশে যায়, বাইরের দেশের বিমান এসে নামে, অর্থাৎ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অবস্থিত কোথায়? উত্তরপ্রদেশে অবস্থিত। চলে আসো পরের কোশ্চেন, নাসিক কোন নদীর তীরে অবস্থিত? তোমাদেরকে বারবার বলেছিলাম যে এই টাইপের কোশ্চেন কিন্তু বহুবার এক্সামে দেয়। তো নাসিক কোন নদীর তীরে অবস্থিত? তো নাসিক অবস্থিত গোদাবরী নদীর তীরে। গোদাবরী থেকে কিছু ফ্যাক্ট রিলেট করাবো, যেগুলো অলরেডি আগে পড়িয়েছি, আরো আরেকবার এখান থেকে রিভিশন করাবো। ফার্স্টে জানো এই গোদাবরী যে নদীটা, এটা কোথা থেকে উৎপত্তি হয়েছে? এটা মহারাষ্ট্রের ত্রিম্বাকেশ্বর মহারাষ্ট্রের ত্রিম্বাকেশ্বর থেকে এর উৎপত্তি হয়েছে। তারপর পূর্ব দিকে বাহিত হয়ে বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগরে এটা কিন্তু পড়েছে। এবং এই গোদাবরী ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী, সেকেন্ড লংগেস্ট রিভার অফ ইন্ডিয়া, সেটা কি? গোদাবরী। সেই কারণে তাহলে ফার্স্ট লংগেস্ট কোনটা? ফার্স্ট লংগেস্ট রিভার হলো আমাদের গঙ্গা নদী। তো গঙ্গার পরে যেটা লম্বা সব থেকে দীর্ঘতম নদী, সেটা কি? গোদাবরী। সেই কারণে এই গোদাবরী নদীকে কি বলা হয়? এই গোদাবরী নদীকে বলা হয় দক্ষিণী গঙ্গা বলা হয়। কাকে বলা হয়? এই গোদাবরী নদীকে। ইংলিশে একে বলা হয় কি? ইংলিশে একে বলা হয় দক্ষিণ গঙ্গা
দক্ষিণ গঙ্গা বলা হয়। কিন্তু এখান থেকে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কনফিউজ হয়ে যায়। কোথায় কনফিউজ হয়? কোশ্চেন দেবে যে দক্ষিণ ভারতের গঙ্গা। কোশ্চেন কি দেবে? দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কোন নদীকে? তো দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কাকে? বলা হয় কাবেরী নদী। তো খেয়াল রাখবে, যদি কোশ্চেনের মধ্যে দেখতে পাও যে দক্ষিণ এই ভারতের শব্দটা আছে, তখন অ্যান্সার হবে কাবেরী নদী, আর দক্ষিণী গঙ্গা বললে অ্যান্সার হবে গোদাবরী নদী। এবং এটা কি বললাম? ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী। এখান থেকে রিলেট করো মুসি। মুসি কোন নদীর তীরে অবস্থিত? সরি, মুসি নদীর তীরে কোন শহর অবস্থিত? তো মুসি নদীর তীরে অবস্থিত হায়দ্রাবাদ। কোশ্চেন দেবে হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত? মুসি নদীর তীরে অবস্থিত। কাবেরী নদীর তীরে অবস্থিত মাইশোর শহর। আর তাপ্তি নদীর তীরে অবস্থিত কি? গুজরাটের সুরাট শহর অবস্থিত তাপ্তি নদীর তীরে। চলে আসো পরের কোশ্চেন, ডপলার ক্রিয়ার কারণ কি? বায়ুর প্রসারণ, বায়ুর বেগ, পৃথিবী পৃষ্ঠের শীতলীভবন, না উৎস ও স্রোতের মধ্যে আপেক্ষিক বেগ। তো ডপলার ক্রিয়া কাকে বলে? উৎস এবং পর্যবেক্ষক যে আছে, সেই পর্যবেক্ষকের মধ্যেকার যে আপেক্ষিক গতি, সেই আপেক্ষিক গতির কারণে কোনো তরঙ্গ সংকেতের কম্পাঙ্ক যেটা, সেই কম্পাঙ্ক পরিবর্তিত হয়ে যায়। সেই পরিবর্তিত হয়ে যাওয়ার ঘটনাকেই বলা হয় কিন্তু ডপলার ক্রিয়া। তাহলে অ্যান্সার কি হবে? উৎস ও স্রোতের মধ্যে আপেক্ষিক গতিবেগ, অপশন ডি এর কিন্তু সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো, লোভনীয় খাদ্য দর্শনে লালাক্ষরণ এটি নিয়ন্ত্রণ করে কে? তো এটাকে নিয়ন্ত্রণ করে সুষুম্না কাণ্ড, অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো, ভারতের কোন জেলা প্রথম সংবিধান স্বাক্ষর জেলায় পরিণত হয়েছে? কোল্লাম, দক্ষিণ ত্রিপুরা, মাহে, না মুর্শিদাবাদ। তো ভারতের যে জেলা সর্বপ্রথম সংবিধান স্বাক্ষর জেলায় পরিণত হয়েছে সেটা কি? সেটা হলো কোল্লাম জেলা, কেরালার কোল্লাম। কোল্লামটা কোথাকার? কেরালার কোল্লাম জেলা, অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এখান থেকে রিলেট করিয়ে দিই, যেহেতু রাজ্যের প্রসঙ্গ এসছে, এখান থেকে রিলেট করিয়ে দিই। যদি কোশ্চেন দেয় যে ভারতের সব থেকে বড় রাজ্য, সরি, ভারতের সব থেকে বড় জেলা, বড় রাজ্য তো রাজস্থান অবভিয়াসলি, এবং ছোট রাজ্য গোয়া, এটা আগের দিনের ক্লাসে পড়িয়েছিলাম। তো এখান থেকে রিলেট করো, ভারতের সব থেকে বড় জেলা, লার্জেস্ট ডিস্ট্রিক্ট অফ ইন্ডিয়া। তো লার্জেস্ট ডিস্ট্রিক্ট অফ ইন্ডিয়া হবে গুজরাটের কাছ। কাছ হলো সব থেকে বড় জেলা, সেটা কোথায় অবস্থিত? গুজরাটে অবস্থিত। যদি কোশ্চেন দেয় যে ভারতের সব থেকে স্মলেস্ট জেলা কোনটা, স্মলেস্ট ডিস্ট্রিক্ট অফ ইন্ডিয়া, তো স্মলেস্ট ডিস্ট্রিক্ট হলো মাহে। মাহে কোন কোথাকার অংশ? এটা একটা কেন্দ্রশাসিত অঞ্চলের একটা জেলা। সেটা কোন কেন্দ্রশাসিত অঞ্চল? পুদুচেরির একটা এখানে জেলা হলো কি মাহে, যেটা সব থেকে স্মলেস্ট ডিস্ট্রিক্ট অফ ইন্ডিয়া। চলে আসো পরের কোশ্চেন, পিএন ঠাকুর কার ছদ্মনাম? তো জাস্ট অনলাইনার ফরম্যাটেই মাথায় রাখবে, পিএন ঠাকুর কার ছদ্মনাম? পিএন ঠাকুর হলো রাস বিহারী বসুর ছদ্মনাম, অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো, কখন কোথায় বন্দে মাতরম মন্ত্র প্রথম সঙ্গীত আকারে গাওয়া হয়? তো একটুখানি আগেই বললাম, রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারা, ইন ব্র্যাকেটে লেখা আছে। তো একটুখানি আগেই বলে দিয়েছি এর অ্যান্সার কি হবে। এর অ্যান্সার হবে 1896 সালে জাতীয় কংগ্রেসের যে কলকাতা অধিবেশন হয়েছিল, সেই অধিবেশনেই বন্দে মাতরম গানটা গাওয়া হয়েছিল। এই বন্দে মাতরম গান কি আমাদের কিন্তু ন্যাশনাল ন্যাশনাল সং। বাংলাতে কি বলবো? বাংলাতে বলবো জাতীয় গান। তো আমাদের জাতীয় গান কোনটা? আমাদের জাতীয় গান হলো বন্দে মাতরম। যদি কোশ্চেন দেয় যে আমাদের ন্যাশনাল অ্যানথেম অর্থাৎ জাতীয় সঙ্গীত কোনটা, তখন অ্যান্সার হয়ে যাবে জনগণ মন। তো এই বন্দে মাতরম গানটা প্রথম গাওয়া হয়েছিল 1896 সালে জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে। এই অধিবেশনে প্রেসিডেন্ট কে ছিলেন? সভাপতিত্ব করেছিলেন রাহিমতুল্লাহ রাহিমতুল্লাহ সাহানি কিন্তু এই অধিবেশনের সভাপতিত্ব করেছিলেন।
এবং এটা অধিবেশনটা হয়েছিল কোথায়? অধিবেশনটা হয়েছিল কলকাতায়। এই যে বন্দে মাতরম গানটা, বন্দে মাতরম গানটা কোন উপন্যাস থেকে বন্দে মাতরম গানটা নেওয়া হয়েছে? তো বন্দে মাতরম গানটা নেওয়া হয়েছে আনন্দ মঠ উপন্যাস থেকে এই বন্দে মাতরম গানটা নেওয়া হয়েছে, যেটা 1896 সালে জাতীয় কংগ্রেসে অধিবেশনে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু সর্বপ্রথম গেয়েছিলেন। তো মাথায় রাখবে, এখান থেকে কোশ্চেন দিতে পারে যে বন্দে মাতরম গান 1896 সালে জাতীয় কংগ্রেসের অধিবেশনে সর্বপ্রথম কে গেয়েছিলেন? অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ঠাকুর। সেখানে অপশানে ফার্স্ট অপশানে থাকবে কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কারণ আনন্দমঠ কার লেখা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, অর্থাৎ বন্দে মাতরম কে লিখেছেন? বন্দে মাতরম লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এখান থেকে তোমাদের আরো কিছু ফ্যাক্ট রিলেট করাবো। যেহেতু এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রসঙ্গ এসছে, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে রিলেট করো শান্তিনিকেতন। তো শান্তিনিকেতন থেকে যেটা রিলেট করাবো, যে রিসেন্টলি 2023 সালে ইউনেস্কোর দ্বারা যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এই ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের দুটো সাইট কিন্তু 2023-এ তকমা পেল ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে। তার মধ্যে 41তম হিসাবে যেটা তকমা পেল সেটা হলো পশ্চিমবঙ্গের শান্তিনিকেতন। পশ্চিমবঙ্গের শান্তিনিকেতন, এটা 41তম হিসাবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়েছে। আর 42তম হিসাবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়েছে কর্ণাটকের হসলা যে মন্দির, সেই কর্ণাটকের হসলা মন্দির হয়েছে 42তম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তাহলে বর্তমানে ভারতে টোটাল ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সংখ্যা কটা? 42টা হলো টোটাল ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সংখ্যা। অপশন ডিতে দেখো এখানে লেখা আছে 1905 সালে জুলাইয়ের বঙ্গভঙ্গ বিভাজন। তো এখান থেকে কোশ্চেন দেবে যে বঙ্গভঙ্গ যে বিভাজনটা বা বঙ্গভঙ্গ কবে হয়েছিল? বঙ্গভঙ্গ হয়েছিল 1905 সালে। কার আমলে বঙ্গভঙ্গ হয়? তো সেটা হয় লর্ড কার্জনের আমলে বঙ্গভঙ্গ হয়েছিল। চলে আসো পরের কোশ্চেন। রামপা বিদ্রোহের নায়ক কে ছিলেন? যেটা হয়েছিল 1922 থেকে 24 সালে। তো রামপা বিদ্রোহের নায়ক ছিলেন আলুরি সীতারামা রাজু। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। জাস্ট এখানে যেহেতু এটা একটা ছোট্ট বিদ্রোহ, তো এই বিদ্রোহের নেতা কে ছিলেন এইরকম ধরনের কোশ্চেন দেয়। যেমন তোমাদের এর আগের দিনের ক্লাসে কোল বিদ্রোহ, পাইক বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, উলুগুলান বিদ্রোহ এগুলো পড়েছিলাম, সাঁওতাল বিদ্রোহ। তো তেমনি রামপা বিদ্রোহ একটা ছোটখাটো বিদ্রোহ, এবং এর নেতা ছিলেন কে? আলুরি সীতারামা রাজু। চলে আসো পরের কোশ্চেন। আগ্রা শহরের স্থাপন কে করেন? বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে, পিএসসি এর ফেভারিট কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। তো আগ্রা শহরের প্রতিস্থাপন কে করেন? সিকান্দার লোদি। লোদি বংশের সিকান্দার লোদি আগ্রা শহরের স্থাপন করেন, আগ্রা শহরের প্রতিষ্ঠা করেন। এখান থেকে কোশ্চেন দেবে দুটো, একটা হলো কলকাতা। কলকাতা শহরের প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? বলা হয় জব চার্নককে। এখান থেকে আরেকটা কোশ্চেন দেবে যে শ্রীনগর কে প্রতিষ্ঠা করেছিলেন? শ্রীনগর শহরের প্রতিষ্ঠাতাকে? তো শ্রীনগর শহরের প্রতিষ্ঠাতা হলেন মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট অশোক প্রতিষ্ঠা করেছিলেন শ্রীনগর শহরটা। চলে আসো পরের কোশ্চেন। বিধানসভার অর্থ বিল উত্থাপনের জন্য কার পূর্বানুমতি আবশ্যক? তো বিধানসভায় অর্থ বিল তোলার জন্য, অর্থ বিল উত্থাপনের জন্য, যেমন সেন্ট্রালের ক্ষেত্রে কি বললাম, ফাইন্যান্স মিনিস্টার প্রেসিডেন্টের অনুমতি নিয়ে লোকসভাতে অর্থ বিল পেশ করবে, তেমনি বিধানসভার ক্ষেত্রে অর্থ বিল পেশ করার জন্য অনুমতি নেবে কার কাছ থেকে? যিনি রাজ্যের হেড পজিশনে আছেন, অর্থাৎ রাজ্যপালের কাছ থেকে অনুমতি নেবে। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। আচ্ছা, এখন পশ্চিমবঙ্গের রাজ্যপাল হলো সিভি আনন্দ বোস হলেন রাজ্যপাল। আর এর আগে যিনি রাজ্যপাল ছিলেন জগদীপ ধনখড়, তিনি এখন ভারতের উপরাষ্ট্রপতি, অর্থাৎ রাজ্যসভার এক্স অফিসিও চেয়ারম্যান পদে নিযুক্ত আছেন। পরের কোশ্চেন। ইকোনমিক সার্ভে প্রকাশ করে কে? পরিকল্পনা কমিশন, অর্থমন্ত্রক, জাতীয় উন্নয়ন পর্ষদ, না এর মধ্যে কোনোটা নয়?
তার আগে বলি যে ইকোনমিক সার্ভে অর্থাৎ আর্থিক সমীক্ষা বলতে কি বোঝায়। তো আর্থিক সমীক্ষা হলো বিগত এক বছরে অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে সরকারের রিপোর্ট এবং সেই সাথে আগামী বছরে যেমন প্রিভিয়াস ইয়ারের রিপোর্ট, প্রিভিয়াস এক বছরের আমি ইকোনমিক্সের রিপোর্ট, আর্থিক সমীক্ষার রিপোর্ট আমি যখন পেশ করছি, এর পাশাপাশি পরবর্তী এক বছর মানে এটা 2024, আমি 2023-24-এর যে আর্থিক রিপোর্ট সেটা পেশ করলাম এবং 2024 থেকে সামনের বছর অর্থাৎ 25 সাল পর্যন্ত আমি কি কি করব সেই চ্যালেঞ্জের কথা, যে আমি এই এক বছরে আমি এই জিনিস করব। তো এইগুলো কিন্তু এই ইকোনমিক্স যে সার্ভে, এই ইকোনমিক সার্ভেতে আলোচনা করা হয়। অর্থাৎ এইগুলোকেই বলা হয় কি, এইগুলোকে বলা হয় আর্থিক সমীক্ষা। এটা প্রকাশ করে কে ইকোনমিক সার্ভে? এটা প্রকাশ করে অর্থমন্ত্রী যিনি থাকেন। অপশন বি এর সঠিক অ্যান্সার। বর্তমান ভারতের অর্থমন্ত্রীর নাম কি? নির্মলা সীতারামন। নির্মলা সীতারামন। চলে আসো পরের কোশ্চেন। সার্কের নবীনতম সদস্য রাষ্ট্র কোনটা? তো সার্কে নবীনতম সদস্য রাষ্ট্র কোনটা? সেটা হয়ে যাবে আফগানিস্তান। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো এই সার্কের ফুল ফর্ম কি? বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে। সার্কের ফুল ফর্ম এখানে ভালোভাবে খেয়াল করো। এস ফর সাউথ, এ ফর এশিয়ান, সাউথ এশিয়ান, তারপরে এ ফর অ্যাসোসিয়েশন, তাহলে হয়ে গেল সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন। ফর আর ফর কি? আর ফর রিজনাল, আর ফর রিজনাল, আর সি ফর কর্পোরেশন। তাহলে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কোঅপারেশন, এটা হলো সার্কের ফুল ফর্ম। সার্কের ইস্টাবলিশ কবে হয়? সার্কের ইস্টাবলিশ হয় 1985 সালে। সার্কের হেডকোয়ার্টার, এইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, বহুবার এক্সামে দিয়েছে। কোথায় অবস্থিত? সার্কের হেডকোয়ার্টার অবস্থিত কাঠমান্ডুতে অবস্থিত। কাঠমান্ডু কার রাজধানী? কাঠমান্ডু হলো নেপালের রাজধানী, অর্থাৎ নেপালের কাঠমান্ডুতে সার্কের হেডকোয়ার্টার অবস্থিত। এবং সার্কের বর্তমান মেম্বার কটা? তো সার্কের বর্তমান মেম্বার হলো 8টা। এই 8টা মেম্বার কি কি? তোমাদের কোশ্চেন কিভাবে দেয় যে এর মধ্যে সার্কের মেম্বার, সার্কের সদস্য রাষ্ট্র কোনটা নয়? তো তার মধ্যে 3টে ঠিক দেবে, একটা ভুল দেবে। কোনটা সব থেকে ভুল দেয়? মালদ্বীপস না দিয়ে সেখানে দিয়ে দেয় মায়ানমার। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট সেটাকে ভুল করে। তো এখানে বলে দিচ্ছি মনে রাখার সহজ নিয়ম। আমি এখানে ডান সাইডে ভারতের ম্যাপটা একদম ছোট্ট করে এঁকে নিচ্ছি, যাতে করে তোমরা জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারো। তো এখানে ভারতের তোমরা প্রত্যেকেই জানো ম্যাপ দেখার নিয়ম কি? উপরে হলো নর্থ, নিচে সাউথ, ডান সাইডে ইস্ট এবং লেফট সাইডে হলো কি ওয়েস্ট। তো ভারতের পশ্চিম সাইডে ফলো করো। তো সার্কের ফার্স্ট মেম্বার হলো কি? ফার্স্ট মেম্বার লিখবে ইন্ডিয়া। তো প্রথম মেম্বার ইন্ডিয়া। এবার ইন্ডিয়ার যে সমস্ত প্রতিবেশী দেশ আছে সেগুলো এখান থেকে খেয়াল করো। তো ইন্ডিয়ার প্রতিবেশী দেশ যার মধ্যে সব থেকে অল্প বর্ডার শেয়ার করে সেটা কি? আফগানিস্তান। তো এখানে আছে আফগানিস্তান। আর তার নিচে এখানে আছে কি? এখানে আছে কুকুরের মতো দেখতে ম্যাপে দেখবে পাকিস্তান। তো আফগানিস্তান, আফগানিস্তান এবং তার নিচে আছে পাকিস্তান। এবার নিচের দিকে চলে আসো, এখানে কি আছে? এখানে আছে শ্রীলঙ্কা। তো এরপরে লেখো শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার নিচে এখানটায় ছোট্ট ছোট্ট দ্বীপের, বহু দ্বীপের সমূহ কি আছে? মালদ্বীপস, যার সঙ্গে এখন ঝামেলা চলছে। ইচ্ছাকৃতভাবে তারা ঝামেলা করছে, ইন্ডিয়া বয়কট বলে ঝামেলা করছে। আশা করি তোমরা নিউজ দেখো। তো সেটা কি? সেটা হলো মালদ্বীপস। মালদ্বীপস ছেড়ে এবার চলে যাও ভারতের উত্তর পূর্ব সাইডে। তো ভারতের উত্তর পূর্ব সাইডে এই যে লাল দিয়ে মার্কিং করছি, এই দেশটা কি? এটা হলো নেপাল। এবং নেপালেই এই সার্কের হেডকোয়ার্টার অবস্থিত। তো নেপাল অবভিয়াসলি এর মেম্বার হবে। নেপালের পর দেখো এখানে এই সাইডে আছে কি? এখানে আছে ভুটান। পশ্চিমবঙ্গের বর্ডার লাগোয়া কি আছে? আছে ভুটান। তো এখানে লিখছি
এখানে লেফট সাইডে লিখছি ভুটান, এবং ভুটানের পরে নিচের দিকে ভারতের পূর্ব দিকে যে একটা দেশ আছে যেটা পশ্চিমবঙ্গের বর্ডার শেয়ার করে এবং ভারতের সব থেকে বেশি বর্ডার শেয়ার করে সেই প্রতিবেশী দেশ, সেটার নাম কি? সেটার নাম হলো বাংলাদেশ। তাহলে এখান থেকে দেখো 8টা মেম্বার কান্ট্রি হয়ে গেছে, ইন্ডিয়া, আফগানিস্তান, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপস, নেপাল, ভুটান, বাংলাদেশ। এই 8টা হলো সার্কের মেম্বার কান্ট্রি। ম্যাপ দেখিয়ে পড়িয়ে দিলাম এবং তোমাদেরকে প্রত্যেকটা ক্লাসে, বিশেষ করে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে আমি বারবার বলি যে যখন হাতে ফাঁকা টাইম থাকবে অবশ্যই ম্যাপ দেখবে। তাহলে কি এই যে জিনিসটা আমি তোমাদের পড়ালাম সার্কের মেম্বার কান্ট্রি, যদি ম্যাপটা তোমার চোখের সামনে ভেসে, ম্যাপ দেখা যদি তোমাদের অভ্যস্ত থাকে তাহলে ইজিলি মুখস্থ থাকবে। যদি ম্যাপ না জানো তাহলে এই জিনিসটা তোমাদের মুখস্থ করতে হবে এবং এই মুখস্থ জিনিস হার্ডলি দেখবে 1 সপ্তাহ পরে, মানে আজকে মুখস্থ করে 1 সপ্তাহ পরে লিখতে যাবে তোমার মনেই থাকবে না যে সার্কের মেম্বার কান্ট্রি কোনটা কোনটা। তো আশা করি যেভাবে পড়াচ্ছি বা যেগুলো করতে বলি তোমাদেরকে সেগুলো ফলো করো এবং ফলো করলে দেখবে রেজাল্ট তোমরা অবশ্যই পাবে। চলে আসো পরের কোশ্চেন, এনডিসি কত সালে তৈরি হয়েছিল? এনডিসির ফুল ফর্ম কি? ফুল ফর্ম হলো ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল এবং এটা তৈরি হয়েছিল কবে? এটা তৈরি হয়েছিল 1952 সালের 6 আগস্ট। দেখতেই পাচ্ছ কোশ্চেনটা আমি এমনভাবেই রেখেছি যে এখানে ডেট কিন্তু মুখস্থ রাখতে হবে। 1952 সাল। এখন এক্সামের লেভেল এতটা হাই হয়ে গেছে, তোমরা জানো যে ফুড এসআই এর এক্সামের মাত্র 480টা বা 500টা মতো ভ্যাকান্সি আছে, আর তার জন্য ফর্ম জমা পড়েছে প্রায় 13.5 লাখ। এক্সাম লেভেল তাহলে কতটা হার্ড হবে সেটা আশা করি বুঝতে পারছো। তো সেই অনুযায়ী কিন্তু তোমাদের কিছু কিছু যে ডেটগুলো আমি পড়াবো সেই ডেটগুলো কিন্তু মুখস্থ রাখবে। তো 6 আগস্ট 1952 সালে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলের এস্টাবলিশ হয়েছিল। পরের কোশ্চেনে আসো, বুল অ্যান্ড বিয়ার এই শব্দ দুটো কিসের সাথে যুক্ত? তো বুল অ্যান্ড বিয়ার এই শব্দ দুটো যুক্ত শেয়ার মার্কেটের সাথে। কিসের সাথে যুক্ত? শেয়ার মার্কেটের সাথে যুক্ত। অপশন এ এর সঠিক অ্যান্সার হবে। বুল আর বিয়ারটা কি একটুখানি বলি। বুল আর বিয়ারটা হলো, তার মধ্যে ফার্স্টে বুলটা বলছি। বুল মানে ষাঁড় বলা হয় যেটাকে। বুল বুল মানে আমরা ন্যাচারালি জানি কি? বুল মানে জানি আমরা ষাঁড়। তো এই বুল কাকে বলা হয়? যদি কোনো ব্যক্তি কিছু, যেমন গভর্নমেন্টের কাছ থেকে শেয়ার মার্কেট বলতে কি, গভর্নমেন্টের কাছ থেকে কিছু শেয়ার মার্কেট কিনছে। শেয়ার মার্কেট কেনা মানে গভর্নমেন্টের কিছু বন্ড বা গভর্নমেন্টের কিছু সিকিউরিটিজ, কিছু কমোডিটিস এগুলো কিনছে। তো কোনো ব্যক্তি যে এই সিকিউরিটি বা কমোডিটি কিনছে এই প্রত্যাশা নিয়ে যে আগামী 5 বছরের মধ্যে বা আগামী 1 বছরের মধ্যে, যে যেরকম কেনে, আগামী 3 বছরের মধ্যে আজকে যদি 10% দেয় তা আগামী 3 বছর পরে যখন আমি এটা ভাঙাবো তখন সেটা 30% হবে। অর্থাৎ সে ভাবছে যে তার লাভ হবে, এই প্রত্যাশা নিয়ে সে সেই সিকিউরিটিজ, গভর্নমেন্টের সিকিউরিটিজ বা গভর্নমেন্টের বন্ড কিনছে। সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় বুল। আর বিয়ার, বিয়ার কাকে বলা হয়? যদি কোনো ব্যক্তির এরকম বন্ড কেনা থাকে এবং সে ভাবছে যদি আমি পরের বছর, এটা 2024 চলছে, 2025-এ যদি আমি ভাঙাই তো এখন 10% দিচ্ছে, পরের বছর ভাঙাতে গেলে 8% দেবে, বা পরের বছর ভাঙাতে গেলে 6% দেবে, অর্থাৎ আমার লস হয়ে যাবে। তো এই ধরনের যে পজিশন, এই ধরনের যে সিচুয়েশন, একে বলা হয় কি? বলা হয় যে বিয়ার। অর্থাৎ যে ব্যক্তি তার সিকিউরিটি বা তার কমোডিটিকে ডিক্লাইন হয়ে যাবে বলে, তার তার যে সিকিউরিটি বা কমোডিটিস কিনে রেখেছে সেটা হ্রাস পাবে বলে সে বিক্রি করে দিচ্ছে, তাকে কি বলা হয়? তাকে বলা হয় বিয়ার। আর সিকিউরিটিস বা কমোডিটিস সেটা ভবিষ্যতে বাড়বে এই এক্সপেকটেশন নিয়ে যে সিকিউরিটিস কিনছে তাকে কি বলা হয়? তাকে বলা হয় বুল। এবং এই দুটো শব্দ কিসের সাথে সম্পর্কিত? শেয়ার মার্কেটের সাথে সম্পর্কিত। চলে আসো আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন এবং মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, গঙ্গা অ্যাকশন প্ল্যান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, বহুবার এক্সামে দিয়েছে। কবে পরিকল্পনা চালু হয় গঙ্গা অ্যাকশন প্ল্যানের? গঙ্গা অ্যাকশন প্ল্যানের পরিকল্পনা চালু হয় 14 জানুয়ারি, এক্সাক্ট ডেট মাথায় রাখবে, 14 জানুয়ারি 1986, 1986। 1985-তে প্রস্তাব গ্রহণ করা হয়েছিল, কিন্তু অ্যাকচুয়ালি এটা ইমপ্লিমেন্ট হয়, অ্যাকচুয়ালি এটা চালু হয় কবে? 1986 সালে 14 জানুয়ারিতে। অপশন বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এবং এই টাইমে ভারতের প্রাইম মিনিস্টার কে ছিলেন? ভারতের প্রাইম মিনিস্টার ছিলেন রাজীব গান্ধী।
এবং এই রাজীব গান্ধীর আমলেই কিন্তু গঙ্গা অ্যাকশন প্ল্যানটা চালু করা হয় 14 জানুয়ারি 1986 সালে। গঙ্গা অ্যাকশন প্ল্যানের লক্ষ্য কী ছিল? এর লক্ষ্য গঙ্গার যে দূষণটা বেড়ে গিয়েছিল সেই দূষণ মাত্রাকে কমানো, বিষাক্ত এবং শিল্প রাসায়নিক যে সমস্ত বর্জ্য গঙ্গা নদীতে সরাসরি মিশছে সেগুলোকে স্টপ করা, সেগুলোকে বন্ধ করা এবং গঙ্গা জল যেহেতু দূষিত হয়ে গেছে তো শোধনের মাধ্যমে গঙ্গা জলের গুণমান যাতে উন্নতি করা যায় এই সমস্ত লক্ষ্য নিয়ে কিন্তু গঙ্গা অ্যাকশন প্ল্যানটা চালু করা হয়েছিল 1986 সালে। তো আশা করি আজকের ক্লাসে যে 25টা কোশ্চেন করানো হলো প্রত্যেকটা কোশ্চেন ক্লিয়ার হয়েছে। তোমরা এটা ভেবো না যে তোমাদের শুধুমাত্র 25টা কোশ্চেন কভার হচ্ছে। দেখবে যদি এখানে যে সমস্ত ফ্যাক্টগুলো তোমাদের আলোচনা করাচ্ছি এই প্রত্যেকটা ফ্যাক্ট যদি একটা একটা করে কাউন্ট করে দেখবে একটা ক্লাসের মধ্যে তোমাদের কম করে 100টা থেকে 120টা কোশ্চেন কভার হয়ে যাচ্ছে। তো এইভাবে তোমাদের এক্সামের আগে প্রায় আজকে 15 নম্বর ক্লাস এক্সামের আগে পর্যন্ত ফুডেসের এক্সামের কথা বলছি, ফুডেসের এক্সামের আগে 40টা ক্লাস কিন্তু কভার করানো হয়ে যাবে। তাহলে ধরে নিতে পারো প্রায় তোমাদের কিন্তু 6000 থেকে 7000 ইম্পর্টেন্ট কোশ্চেন, ইম্পর্টেন্ট জিকেজিএস এর কোশ্চেন কভার হয়ে যাচ্ছে। এবং প্রত্যেককে বলছি কারেন্ট অ্যাফেয়ার্সের যে ক্লাসগুলো হয়ে গেছে অর্থাৎ জানুয়ারি টু জুন মাস পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয়ে গেছে সেই ক্লাসগুলো করে নেবে। আরেকটা ক্লাস এখন যেটা চলছে জুলাই টু ডিসেম্বর মাস পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স, যার মধ্যে জুলাই আগস্টের কারেন্ট অ্যাফেয়ার্স আমরা কভার করে নিয়েছি। সেপ্টেম্বরে কারেন্ট অ্যাফেয়ার্স চলছে এবং এক্সামের আগে আমি ডিসেম্বর পর্যন্ত কমপ্লিট করিয়ে দেবো। তো এই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটাও ফলো রাখবে, এখান থেকেও কিন্তু তোমাদের কোশ্চেন থাকবে। বারবার বলছি শুধুমাত্র এটা ভেবো না যে এটা সাজেস্টিভ টাইপের ক্লাস, এটা সাজেস্টিভ ক্লাস কেউ দিতে পারে না, কারণ আমি নিজে কোশ্চেন বানাচ্ছি না। কোশ্চেন বানালে আমি অবশ্যই বলে দিতাম যে এই 50টা কোশ্চেন পড়ে যাবে, 50 নম্বর পেয়ে যাবে। তো সাজেস্টিভ ক্লাস যারা বলছে যে সাজেশন এর মধ্যে আসবে একদমই ভুল কথা। এর মধ্যে আসবে এটা ঠিক, কিন্তু এইগুলোই যে আসবে এমনটা নয়। সেই কারণে কিন্তু তোমাদের প্রায় 1 থেকে 1.5 মাস আগে থেকেই আমি ক্লাসগুলো শুরু করেছি এবং এটা আশা দিতে পারি যে এর মধ্যে তোমরা যদি প্রত্যেকটা ক্লাস করো, প্রত্যেকটা ক্লাসের যে ডিসকাশন এগুলো যদি কভার করো তো এর মধ্যে থেকে প্রায় তোমরা 35 থেকে 40 কোশ্চেন পেয়ে যাবে। তো যাই হোক আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত। থ্যাংক ইউ।